নমস্কার বন্ধুরা, আমরা দুই সই মনামি ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই সইয়ের মঞ্চে। সইয়ের আজকের নিবেদন ভালোবেসি তোমায় গল্পের ৭৯তম পর্ব। আমাদের সইকে সাবস্ক্রাইব করুন, তবে শুনতে থাকুন বাংলা ধারাবাহিক প্রেমের গল্প ভালোবাসি তোমায়। আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পারলাম যে অপূর্ববাবুর মৃত্যুর জন্য অরুণা দেবী সোহমকেই দায়ী করেন। এই কথাটি শোনার পর বিদিশার চোখেও অবিশ্বাস বাসা বাঁধতে থাকে। সোহম বিদিশার চোখে নিজের প্রতি অবিশ্বাস দেখে ভীষণভাবে বিধ্বস্ত হয়ে পড়ে। এর পরবর্তীতে কি হলো সেটি জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। রাস্তায় বের হয়ে রাগের মাথায় বাইকে বসে কয়েকবার বাইক স্টার্ট দিল, বাইক স্টার্ট হলো না। সোহম আর নিজেকে সামলাতে পারল না, বাইকে বসেই কেঁদে ফেলল বাচ্চাদের মতো। কিছুক্ষণ ধরে কাঁদার পর নিজে নিজেই শান্ত হলো। পাশের দোকান থেকে একটা জলের বোতল কিনে কিছুটা খেলো আর কিছুটা মাথায় ঢাললো। তারপর বাইকে স্টার্ট দিল। যে সোহম নার্সিংহোমে এসেছিল সে ছিল সহজ সরল, আর যে সোহম ফিরে যাচ্ছে দুজনের মধ্যে বিস্তর ফারাক। এই সোহম যেমন মরতেও পারে তেমন মারতেও পারবে। ইনস্টিটিউট পর্যন্ত যেন উড়ে গেল সোহম। বাইকটা পার্কিংয়ে রেখে বড় বড় করে পা ফেলে ভেতরে ঢুকলো। মৌমিতা টেবিলেই কাজ করছিল। সোহম টেবিলের সামনে গিয়ে দুই পকেটে হাত ঢুকিয়ে দাঁড়ালো। মৌমিতা মাথা তুলে সোহমকে দেখে একটু ঘাবড়ে গেলেও নিজেকে সামলে বলতে গেল, এভাবে ঢুকেছেন কেন? মৌমিতাকে থামিয়ে দিয়ে সোহম জিজ্ঞেস করে, বিদিশার ফোন থেকে ফটোগুলো নিয়ে সৌম্যদীপকে তুই পাঠিয়েছিস? তুই শব্দটা শুনে মৌমিতা একটু রেগেই উঠে দাঁড়ায়, বলে, আমাকে তুই বলছেন? তুই বলার সাহস কে দিল আপনাকে? সোহম হেসে ফেলল, বলল, বড্ড লাগছে তাই না তুই শব্দটাতে? আচ্ছা বল, হ্যাঁ কি না? মৌমিতা জিজ্ঞাসা করে, কি হ্যাঁ কি না? সোহম ইনস্টিটিউটের ভেতরে যেতে যেতে জিজ্ঞেস করলো, আমার আর বিদিশার হোটেলের রুমের ফটোগুলো সৌম্যদীপকে কে দিল? মৌমিতা সোহমের চেহারায় ক্রূরতার দেখে ঘাবড়ে গিয়ে আমতা আমতা করতে লাগলো। সোহম কথা না বাড়িয়ে দ্রুত পায়ে ভেতরে গেলে মৌমিতাও পেছন পেছন অনুসরণ করে। সোহম সোজা গিয়ে রুদ্র স্যারের কেবিনে গিয়ে ঢুকল। ভেতরে সৌম্যদীপ আর রুদ্র স্যার মিলে কফি খাচ্ছিলেন, সাথে পেপার দিয়ে কিছু একটা করছিলেন। ওদের বোঝার আগেই সোহম কফির কাপ সৌম্যদীপের মুখে ছুঁড়ে দিয়ে গলাটা টেনে ধরে নাকে দুটো সজোরে ঘুষি মারতেই নাক ফেটে রক্ত ঝরতে আরম্ভ করলো। বাবা গো মা গো বলে চিৎকার করে ওঠে সৌম্যদীপ। সোহম ছাড়ে না। রুদ্র স্যার ঘটনার গতিতে কিছু বুঝতেই পারছিলেন না কি হচ্ছে। সৌম্যদীপের নাকে রক্ত দেখে চেঁচিয়ে উঠল, আরে কি করছিস? কি করছিস তুই? ছাড় ওকে। সোহমের তাণ্ডব রূপে উপস্থিত খবর পেয়ে একে একে ছুটে এসেছে প্রবাল, আয়ুষী, মৌমিতা। সবাই হতভম্ব হয়ে যেন নীরব দর্শক। সৌম্যদীপের মুখে আরেকটা ঘুষি মারতে গেলে প্রবাল এসে আটকায়, বলে, কি করছো সোহম? মেরে ফেলবে নাকি? সোহম একবার প্রবালের দিকে তাকিয়ে সৌম্যদীপের কলার ধরে দেয়ালে ঠেসে ধরে বলে, সরে যাও প্রবালদা, অনেক ছাড় দিয়েছি, আজ শেষ করেই দম নেব। সৌম্যদীপ ব্যথায় চিৎকার করতে থাকে, সাহায্য চাইতে থাকে সবার কাছে।
সোহমের রাগ সবার জানা। সোহম কথা শোনে না। হাতের মুঠি শক্ত করে মুখের মধ্যে মারতে গেলে রুদ্র স্যার এসে হাতটা ধরে ফেলে সোহমের। চিৎকার করে ওঠেন, পাগল হয়ে গেছিস কি তুই? নিজের দোষে চাকরি হারিয়ে সৌম্যদীপকে মারছিস? একদম বাড়াবাড়ি করবি না। মাপ চা সৌম্যদীপের কাছে, এখনই। সোহম হেসে ওঠে, জিজ্ঞাসা করে, কি বললে? চাকরিটা আর নেই। জানা খবর তো। আমি তো জানতাম তোমরা দুই মন্দবুদ্ধি মিলে এমনই করবে। কি ভেবেছ একটা চাকরির জন্য এমন মার মারবো ওকে? চাকরি থাকলেও আমি আর এখানে আসবো না। তোমাদের মতো শয়তান, স্বার্থপর, বিবেকহীন, মনুষ্যত্বহীন, লোভী মানুষদের সাথে নাই বা করলাম কাজ। এর থেকে ভিক্ষে করা অনেক ভালো। কথাগুলো বলতে বলতে সৌম্যদীপকে রুদ্র স্যারের টেবিলের দিকে ধাক্কা দেয়। বলে, জিজ্ঞেস করো তোমার সৌম্যদীপকে আমার আর বিতিশার ছবি কার কাছ থেকে পেয়েছে আর কাকে দিয়েছে। রুদ্র স্যার বলেন, ও কাকে দিল আর কোত্থেকে দিল? আর তার সাথে আমাদের ইনস্টিটিউটের কোনো লেনদেন নেই। সোহম এই কথা শুনে বাঘের মতো গর্জে উঠে বলল, নেই কোনো লেনদেন? তোমাদের এই নোংরা অফিস পলিটিক্সে একটা মানুষের প্রাণ চলে গেল, আর তুমি বলছো কোনো লেনদেন নেই? আমার সাথে যত খারাপ করার করো, কোনো দরকার ছিল কি ওই নিরীহ মানুষটাকে এর মধ্যে আনার? আমাকে নিচে নামানোর জন্য একজন বয়স্ক মানুষকে মোহরা বানালে? লজ্জা করে না তোমাদের? ছে! সোহমের কথা শুনে সবাই আঁতকে ওঠে, যেন একটা সুচ পড়লেও তার শব্দ অনুরণন হয়ে ফিরে আসবে যেন মনে হচ্ছে। রুদ্র স্যার আশ্চর্য হলেন বড়। সন্দিগ্ধ হয়ে সোহমের কাছে এসে বললেন, তুই কার কথা বলছিস? সোহম এবার উন্মাদের মতো চিৎকার করে বলে, কার কথা? সৌম্যদীপের বদমাইশিতে বিদিশার বাবা আর নেই। রুদ্র স্যার যেন চোখে অন্ধকার দেখলেন। পাশে রাখা চেয়ারটাতে ধপ করে বসে পড়লেন। সৌম্যদীপের চোখ বড় বড় হয়ে আসে। তাও সাহসে ভর করে বলল, আমি কোনো ছবি দেখাইনি বিদিশার বাবাকে। তুমি মিথ্যে বলছো, আমাকে ফাঁসানোর জন্য বলছো। সোহমের আর ধৈর্য হলো না। চুলের মুঠি ধরে খুশি উঁচিয়ে বলল, শয়তানের বাচ্চা, অজিতকে চিনিস না তুই? পাঠাসনি ওকে ছবি? ও নিজে স্বীকার করেছে। প্রমাণ লাগবে, দেব। সৌম্যদীপের ভয়ে গলা শুকিয়ে আসে। রুদ্র স্যার সৌম্যদীপকে জিজ্ঞাসা করে, সোহমের কথা সত্যি কিনা? সৌম্যদীপের চুপ করে থাকা রুদ্র স্যারকে তার উত্তর দিয়ে দেয়। রুদ্র স্যার সৌম্যদীপকে কিছুক্ষণ যাচ্ছে তাই গালিগালাজ করলেও সৌম্যদীপের চোখ দুটো যেন প্রতিহিংসার আগুনে জ্বলতে থাকে। সোহম ক্রুর গলায় বলে, এই তোমাদের মতো কিছু মানুষের জন্য মানুষকে মানুষ বিশ্বাস করে না। তোমরা কারো ভালো দেখতে পারো না। তোমাদের বিশ্বাস করে ভালোবাসার থেকে রাস্তার কুকুরকে ভালোবাসা অনেক ভালো। অন্তত সে বিশ্বস্ত তো থাকবেই। রুদ্র ভাইয়া, তুমি তুমি তো আমার দাদার মতো ছিলে। জীবনের প্রায় 9 বছর দিন রাত এক করে তোমাকে দিয়েছি। কি চেয়েছি আর কি নিয়েছি তোমার কাছ থেকে এত বছরে? শূন্যতা ভরা জীবনে বিতিশাই তো ছিল, সেটাও সহ্য হলো না তোমার। নিজের বউকে তো ডিভোর্স করে বসে আছো, একটা মেয়েও আছে তোমার। একবারও কি বুক কাঁপলো না বিতিশার দিকে নজর দিতে? এত ছোট মানসিকতা যে মানুষের ক্ষতি করতে তোমাদের বিন্দুমাত্র গায়ে বাঁধে না। আমি আর কোনোদিনও ফিরবো না এই ইনস্টিটিউটে।
ছেড়ে যাচ্ছে এই ইনস্টিটিউট। আমি দিন রাত এক করে নিজের সন্তানের মতো যত্নে বড় করেছি ইনস্টিটিউট। যদি ক্ষমতা থাকে তো টিকিয়ে রেখো। বলতে বলতে বেরিয়ে যাচ্ছিল সোহম, কিন্তু মুখের সামনে মৌমিতা দাঁড়িয়ে। সোহম হেসে বলল, একজন মেয়ে হয়ে যে অন্য মেয়ের ক্ষতি করতে একটুও বাধে না, তার সমাজের কলঙ্ক ছাড়া আর কিছুই নয়। তুই যা করেছিস, সাবধান, সেই কর্মফল তোকেও ভোগ করতে হবে। তাই সাবধানে থাকিস। কথাগুলো বলতে বলতে রুদ্র স্যারের কেবিনের দরজা খুলে সোহম বেরিয়ে গেলে পেছন পেছন দৌড়লো আয়ুষী আর প্রবাল। সোহম উদ্দাম, বেপরোয়া, ওকে সামলানোই দায়, কিছুতেই থাকবে না ইনস্টিটিউটে। শেষে প্রবাল আর অনেক অনুরোধ আর উপরোধের পর লাইব্রেরিতে ঢুকলো। প্রবালের ইশারায় যে সমস্ত ছাত্রছাত্রী ভেতরে ছিল তারা বেরিয়ে গেল। সোহমকে একটা চেয়ারে জোর জবরদস্তি বসিয়ে আয়ুষে একটা জলের বোতল হাতে ধরাতে গেলে সোহম পাগলের মতো কান্নায় হাহাকারে ভেঙে পড়ে। কিছুতেই ধরে রাখতে পারে না প্রবাল। এমনভাবে ভেঙে পড়তে এর আগে কেউ দেখেনি। আয়ুষী অসম্ভব ভয় পেয়ে যায়। সামনে এসে দাঁড়ায় প্রদীপ্তদা। প্রদীপ্তদাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো বাঁধ ভাঙা কান্নায় সোহমকে সামলানোই দায়ী হয়ে পড়ে। প্রদীপ্তদা অনেকক্ষণ ধরে পিঠে মাথায় হাত বুলিয়ে বুঝিয়ে বুঝিয়ে শান্ত করে এবং ঘটনার সূত্রপাত থেকে শুরু করে শেষ পর্যন্ত শোনে। গল্প শুনে সবাই যেন বোবা, বাক্যহারা। কিভাবে এর সমাধান হবে আর কি উপদেশ সোহমকে শোনাবে তা যেন কারো মাথাতেই ঢোকে না। সোহম বেশ কিছুক্ষণ মাথা ঝুঁকিয়ে বসে থাকলো। তারপর নিজেকে সামলে ঝট করে উঠে পড়ল। ভীষণ স্বাভাবিকভাবে বলল, বিদিশার কাছে আমি আর ফিরবো না। ওকে একটু দেখে রেখো, অভিমানী তো। শিলিগুড়ি বোধ হয় আর থাকা হবে না। ভালো থেকো সবাই। কথাটা বলে পকেটগুলো হাতড়ে বেড়াতে লাগলো। শেষে বুক পকেটে হাত দিয়ে বিদিশার আংটিটা বের করলো আর বলল, নাও আয়ুষী, বিদিশার সাথে দেখা হলে ওকে দিও, এটা ওরই প্রাপ্য। ওকে বলো ও যেন নিজের একটু যত্ন নেয়, ওর মায়ের খেয়াল রাখে। ও যেন ভুলে যায় না ওর মা এখন ওর বড় দায়িত্বের মধ্যে পড়ে। আর বলো, আমি অতটাও বাজে নই যে কারো প্রাণ নেব। আর আয়ুষী, তুমিও ভালো থেকো। তুমি প্রবাল ভালোভাবে কাজ করো। ট্যালেন্টেড তোমরা। আর হয়তো কোনোদিনও দেখা হবে না। চলো, টাটা। কথাগুলো বলে সোহম এক মুহূর্ত দেরি করে না, দ্রুত পায়ে ইনস্টিটিউট ত্যাগ করে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব? আজকের পর্ব কেমন লাগলো তা কমেন্টে জানান প্লিজ। আর আমাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর হ্যাঁ, সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ। ভালো থাকবেন।